সকল শিক্ষক মহাশয়, ছাত্রছাত্রী, ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সকলে সুপরিচিত আমাদের প্রিয় ডক্টর রাতুল মোহাম্মদ সজল স্যার আজকে অ্যানাটমি নিয়ে আমাদের গ্রুপে আলোচনা করবেন। স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকদিন পর স্যারকে পেয়েছি আমরা। স্যারের আলোচনা অসাধারণ আলোচনা। তো আজকে আমরা খুবই গর্বিত বোধ করছি স্যারের আলোচনা পেয়ে আজকে আমরা। তো সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসটা শেষ করার। ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে, স্যার আলোচনার মধ্যে কেউ মিউট খুলবো না, কেউ ভিডিও অন করব না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা আদব কায়দার সহিত ক্লাস করব। এবং যদি আমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকের টপিকের উপরে স্যারকে প্রশ্ন করব আমরা, এবং সেটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন। স্যার আজকে আমি স্ক্রিনে আমার নিজকে দেখতে পাচ্ছি না, সেজন্য কোনো সমস্যা নাই। আপনারা সম্ভবত আমাকে দেখতে পাচ্ছেন না, এটাও কোনো সমস্যা না। আমরা জগতের পক্ষ থেকে আজকে থেকে অ্যানাটমি এবং ফিজিওলজির উপরে আমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো শুরু করবো। ক্রমান্বয়ে আমরা অ্যানাটমি ফিজিওলজির বিষয়গুলো সবাই রপ্ত করার চেষ্টা করব। অ্যানাটমি ফিজিওলজি এমন একটা প্রয়োজনীয় সাবজেক্ট, যে সাবজেক্ট ছাড়া প্রকৃতপক্ষে চিকিৎসা বিজ্ঞানের কোনো কিছুই সম্ভব নয়। অ্যানাটমি ফিজিওলজির দক্ষতা এটা প্রশ্নাতীত। আপনারা অনেকেই ভারতের প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের গল্প শুনেছেন। তার গল্পগুলো সত্য কথা অনেকটা রূপকথার গল্পের মতো মনে হয় আমাদের কাছে। মনে হতো আমরা অনেক আগে থেকে গল্পগুলো জানি। গল্পটা করার একটা উদ্দেশ্য আছে যে আসলে অ্যানাটমি ফিজিওলজির কতটুকু প্রয়োজনীয়তা এটা গল্পটা পড়া। একটা বিধানচন্দ্র রায় শোনা যায় যে কখনো রুগীকে কোনো প্রশ্ন করতেন না। তিনি রুগীর মুখ দেখতেন, রুগীর যদি দেখতেন, খুব প্রয়োজন হলে জিহ্বা দেখতেন, আর রুগীর নাড়ি দেখতেন, তারপর রুগীকে প্রেসক্রিপশন লিখিয়ে দিতেন। একদিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেক অনেক ঘটনা আছে, তো যদি রুগীরা ওনাকে প্রশ্ন করতেন যে ডাক্তারবাবু আমার কি প্রবলেম হয়েছে, তিনি সমস্ত তথ্য বলে দিতে পারতেন রুগীর যা যা সমস্যা হয়েছে। এরকম একটা ঘটনা আছে, ডক্টর বিধানচন্দ্র রায় সেই সময় ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন। উনি রেডিওতে সকালবেলা সংবাদ শুনছেন। সংবাদ শুনতে শুনতে, সেই সময় টেলিফোনের যুগ ছিল, মোবাইল ইন্টারনেট হয়নি, উনি বেতার কেন্দ্রে ফোন করেছেন। ফোন করে বলেছেন যে সকাল 8টার সময় যে লোকটা সংবাদ পড়ছিল ওকে বলো ও যেন দ্রুত যক্ষা কেন্দ্রে যায়, কারণ ওর যক্ষা হয়েছে। সংবাদ পাঠকের শুধুমাত্র সংবাদ শুনে এটা বলে দেওয়া যে তার যক্ষা হয়েছে, এটা হয়তো ওই সংবাদ পাঠক বিশ্বাস করতেন না। যেহেতু সরাসরি বিধানচন্দ্র রায় বলেছেন, সংবাদ পাঠক দ্রুত পরের দিনই রক্তবাড়ি হাসপাতালে গেলেন। দেখলেন সত্যি সত্যি তার টিবি হয়েছে। এটা যখন গণমাধ্যমে আসলো, ওনাকে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছিল এটা কি গড গিফটেড কোনো বিষয়, সৃষ্টিকর্তা প্রদত্ত? আপনি রুগীকে না দেখে বলে দিলেন, শুধু কণ্ঠস্বর শুনে বললেন যে রুগীর যক্ষা হয়েছে। অথবা আপনি হসপিটালে ঢুকলেন, ঢুকে একটা রুগী দেখে বললেন যে কলেরা হয়েছে, ওকে ডায়রিয়া ওয়ার্ডে কি জন্য রেখেছে, কলেরা ওয়ার্ডে নিয়ে যান।
জেনারেল অর্ডারে পেতে পারে না, দ্রুত ডায়রিয়া কলেরা অর্ডারে নিয়ে যাবে, নাহলে সমস্ত হসপিটালে ছড়িয়ে যাবে। এটা তো বলা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা আপনি কিভাবে বলতে পারেন? উত্তরে ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছিলেন, এটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান। কোন মানুষ যদি অ্যানাটমি ফিজিওলজি ভালো জানে, চিকিৎসক এভাবে বলতে পারবে। অ্যানাটমি ফিজিওলজির গভীরতা এবং ব্যাপকতা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা পড়ি সমস্ত কিছু আমাদের অ্যানাটমি ফিজিওলজি, কিন্তু আমরা এটা বুঝি না। অ্যানাটমি ফিজিওলজিকে আমাদের কাছে খুব কঠিন মনে হয়। তার কারণ হলো যে অঙ্গ বিদ্যা, শরীর বিদ্যা, এটা অধিকাংশ ভালো বইগুলো ইংরেজিতে লেখা। অ্যানাটমি ফিজিওলজির মধ্যে প্রকৃতপক্ষে রসকস ভিন্ন মনে হয়, জন্য অ্যানাটমি ফিজিওলজির প্রতি আমাদের মধ্যে প্যানিক কাজ করে আমার মনে হয়। যাই হোক, প্রথমে আমাদের জানা প্রয়োজন এখানে দুইটা শব্দ আছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আপনার কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ডল? সরি, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, অ্যানাটমি এবং ফিজিওলজি দুইটা আলাদা আলাদা শব্দ। অ্যানাটমি বলতে আমরা আসলে কি বুঝাই, অ্যানাটমির সংজ্ঞাটা কি? আমরা যদি অ্যানাটমির সংজ্ঞাতে যাই, অ্যানাটমির সংজ্ঞায় আমরা বলতে পারি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম, তাদের অবস্থান, তাদের আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, গঠন ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে অ্যানাটমির সাবজেক্ট। অর্থাৎ আমরা যদি হাতটা নিয়ে আলোচনা করি, এই হাতে কয়টা হাড় আছে, এখানে কয়টা হাড় আছে, এখানে কয়টা হাড় আছে, এই ডিটেইল আলোচনাগুলো কিন্তু অ্যানাটমির। আর ফিজিওলজির বিষয় হচ্ছে একটি অঙ্গের স্বাভাবিক কাজ। চিকিৎসা বিজ্ঞানের যে শাখা মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। এখানে ছাত্রছাত্রীরা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে স্বাভাবিক শব্দটা লিখতে ভুলে যায়। স্বাভাবিক শব্দটা লিখতে যেন কখনোই ভুল না হয়, কারণ চোখ আছে কিন্তু চোখ কিছু দেখতে পায় না। হ্যালো এটা হ্যালো ফিজিওলজি না। হ্যাঁ, শুনছি। স্যার, সাউন্ডে একটু সমস্যা করছে, একটা আওয়াজ আসছে স্যার, কিরকম আওয়াজ মানে হচ্ছে? ক্লিয়ার স্যার যখন কথা বলছেন একটা কেমন ধাক 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 আওয়াজ হচ্ছে স্যার, ক্লিয়ার আসছে না স্যার। হয়তো হেডফোনের কানেকশনের সমস্যা, না স্যার ফ্যানের আওয়াজ করতে বুঝতে পারছি না স্যার। ফ্যান তো দূরে চলছে। তাহলে স্যার এটাই হেডফোনের সমস্যা মনে হয় স্যার। আমার মনে হয় ইব্রাহিম, অন্য এবার ঠিক কারো আছে স্যার। অন করা আছে, অন্য কারো হয়তো অন করা আছে। আপনি সবাইকে মিউট করতে বলেন। হ্যাঁ মিউট না স্যার, করলে সকলে মিউট করে প্রবলেম দিয়েছে। হবে না। হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে স্যার, কারণ নেট আমার সমস্যার এখানে কোনো কারণে হতে নয়েজ। পারে। আচ্ছা, তাহলে ফিজিওলজি হচ্ছে শরীরের স্বাভাবিক কার্যকলাপের আলোচনা। অ্যানাটমি হচ্ছে শরীরের স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক গঠন। ফিজিওলজি হচ্ছে স্বাভাবিক কার্যকলাপ। স্বাভাবিক শব্দটা যেন আমরা কখনোই না ভুলে যাই, কারণ যদি অস্বাভাবিক কিছু হয় তাহলে সেটা প্যাথোলজি। সুতরাং তার জন্য সেটা সিস্টেমেটিক অ্যানাটমি। সিস্টেমেটিক অ্যানাটমি এটা বোঝার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে সিস্টেম ভিত্তিক যে অ্যানাটমিটা পড়ানো হয় সেটাই
সিস্টেমেটিক অ্যানাটমি, অর্থাৎ তন্ত্রভিত্তিক অ্যানাটমি। তন্ত্রভিত্তিক অ্যানাটমি, আমরা তন্ত্রভিত্তিক অ্যানাটমি আলোচনা করব, এবং তন্ত্রভিত্তিক অ্যানাটমি আলোচনা করলে সবার জন্য সুবিধা, বোঝার সুবিধা বেশি হয়। তন্ত্রভিত্তিক আলোচনা করার আগে আমাদেরকে বোঝা দরকার যে তন্ত্র কি, তন্ত্র বা সিস্টেমটা আসলে কি। তন্ত্র বা সিস্টেমটা হচ্ছে অনেকগুলো অর্গান যা সুনির্দিষ্ট কয়েকটি কাজ পরিচালনা করে, সেটার আলোচনায় সিস্টেমেটিক আলোচনা বা তন্ত্রভিত্তিক অ্যানাটমিক্যাল আলোচনা। যেমন আমাদের থোরাসিক কেজ বা বক্ষপিঞ্জরের ভেতরে যে লাং আছে, ফুসফুস, এক বচন লাং, বহু বচন লাংস, যেহেতু দুইটা ফুসফুস দুই দিকে আছে, রাইট আর লেফট লাংস। এই লাংসটার শুধু তো লাংস থাকলেই রেসপিরেশন হয় না, শ্বাস প্রশ্বাস শুধু লাংস থাকলে হয় না, এর সাথে শ্বাসনালী, বায়ুথলি, নাক, মুখ, এগুলো প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা অর্গান, কিন্তু এরা প্রত্যেকেই সংযুক্ত হয়ে একটা তন্ত্র গঠন করেছে। এটার আলোচনায় মূলত সিস্টেমেটিক্যাল আলোচনা। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় জানতে চায় যে আসলে অ্যানাটমি ফিজিওলজির প্রয়োজনীয়তা কতটুকু। প্রয়োজনীয়তা কতটুকু এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ আপনার যদি ছাত্রছাত্রীদের যদি অ্যানাটমি ফিজিওলজির ভালো জ্ঞান না থাকে, তাহলে তারা কখনোই ডায়াগনোসিস করতে পারবে না, রোগীর প্রগনোসিস বা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবে না, এবং চিকিৎসা ক্ষেত্রে তারা পদে পদে ক্ষতির সম্মুখীন হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই যারা অ্যানাটমি ফিজিওলজি জানেন, কেবলমাত্র তারাই জানেন যে এটার কত বেশি গুরুত্ব আছে। এ সম্পর্কে আমি আর একটা ঘটনা বলি। এক রোগীর হেঁচকি বন্ধ হয় না, হিক্কা, বহু সময় বহুদিন ধরে তার হিক্কা উঠতেই আছে, বিভিন্ন ওষুধ খায়। শেষ পর্যন্ত একজন ডাক্তার বললেন যে আপনি এক কাজ করেন, একটা পলিথিন, ছোট একটা পলিথিন ব্যাগ নেন, ওইটাকে নাকের নিঃশ্বাস দিয়ে ফোলান বা মুখের নিঃশ্বাস দিয়ে ফোলান, তারপর ওটাকে আবার নাক দিয়ে গ্রহণ টানেন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নেন। কারণ উনি জানেন যে কার্বন ডাই অক্সাইডের অভাব হইলে পারে হিক্কা ওঠে। এটা অ্যানাটমির জ্ঞান। যারা অ্যানাটমি ফিজিওলজি জানে তারা এটা খুব ভালো জানে যে কার্বন ডাই অক্সাইডের যদি ঘাটতি হয় শরীরে, তাহলে হেঁচকি উঠবে, প্রচুর হেঁচকি উঠবে। যেহেতু কার্বন ডাই অক্সাইডের ঘাটতি হয়েছে, তাই কার্বন ডাই অক্সাইড দিতে হবে। আর যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাই কার্বন ডাই অক্সাইড তার প্রশ্বাস থেকেই তাকে আবার শ্বাস নিলে পারে তার কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য ঠিক হবে, ভালো হয়ে যাবে। এটা একেবারে সিম্পল একটা অ্যানাটমির জ্ঞান। আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই এহরাম বাঁধার পরে বড় করে হাই উঠে, হাই তুলে, তো পাশের লোক ও লাইন, লম্বা লাইন ধরে হাই উঠতে উঠতেই যায়। এটার কারণ হচ্ছে প্রকৃতপক্ষে অক্সিজেনের ঘাটতি। রক্তে যখন কার্বন ডাই অক্সাইড অত্যাধিক বেশি বেড়ে যাবে, তখন শরীর একসাথে অনেকগুলো কার্বন ডাই অক্সাইডকে বার করে দিবে। যখন একসাথে অনেকগুলো কার্বন ডাই অক্সাইড বার করে দিবে, তখন পাশের লোক আবার ওই কার্বন ডাই অক্সাইডটা তখন নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে নেবে, তার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, সেও তখন বড় করে হাই তুলবে, চেইন হয়ে লম্বা হয়ে চলে যায়। আমরা তো দেখতে পাই এটা। এটাও ফিজিওলজি, অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান। যারা অ্যানাটমি ফিজিওলজি জানে তারা জানবে যে যদি ঘরের মধ্যে নামাজ না পড়ে যদি খোলা মাঠে যদি নামাজ পড়া যায়, এই ধরনের হাই ওঠে না। আমাদের জীবনের দৈনন্দিন কাজকর্মগুলোতে সবকিছুতে অ্যানাটমি ফিজিওলজি মিলিত হয়ে আছে, কিন্তু আমরা সেটাকে বুঝি না। যাই হোক, আমরা সিস্টেমেটিক অ্যানাটমি সম্পর্কে আলোচনা করব। তো সিস্টেম সম্পর্কে তো আমি এর আগে বললাম। আমাদের এই সিস্টেমেটিক
অ্যানাটমির আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আমরা এর আগে বলেছিলাম অর্গ্যান বা অঙ্গ, বিভিন্ন অর্গ্যান সংযুক্ত হয়ে যখন সুনির্দিষ্ট একটি কাজ পরিচালনা করে তখন সামগ্রিকভাবে সেটার আলোচনাকে আমরা সিস্টেমিক অ্যানাটমি এন্ড ফিজিওলজির আলোচনা বলে গণ্য করতে পারি। এখন অর্গ্যানের বিষয়টা আসলে কি, অর্গ্যান বা অঙ্গ কি? আমাদের দেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, অসংখ্য অসংখ্য সেল বা কোষ। আমরা সবাই জানি যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ মিলে কিছু টিস্যু তৈরি করে, যেটাকে সেলকে বলা হয় কোষ এবং টিস্যুকে বলা হয় কলা। এই কলাগুলো, বিভিন্ন ধরনের কলা আছে, যে কলাগুলো অর্থাৎ টিস্যুগুলো অনেক অনেক টিস্যু মিলে হ্যালো তৈরি হয়। হ্যাঁ, শুনছি। স্যার, দুঃখিত একটু ডিস্টার্ব করার জন্য। আমি হোস্টারকে বারবার বলছি আপনি অ্যাডমিট করছেন না, আপনি এইদিকে খেয়াল রাখবেন, অ্যাডমিট করে নেবেন সকলকেই। অনেকে মেসেজ করছে ঢুকতে পারছে না ক্লাসে, আপনি এইদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। হুম, কি বলছিলাম গো? হ্যাঁ, যাই হোক, আমরা অসংখ্য অনেকগুলো সেল নিয়ে গঠিত হয় টিস্যু, এবং অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হয় অর্গ্যান, এবং একাধিক অর্গ্যান নিয়ে গঠিত হয় সিস্টেম। সেল থেকে তৈরি হয় টিস্যু, অনেক 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 সেল নিয়ে, অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হয় অর্গ্যান, আর বেশ কিছু অর্গ্যান নিয়ে তৈরি হয় একটা সিস্টেম। আমরা যেমন এই ঘরটা যদি ভাবি, এই ঘরটার দেয়ালগুলোকে আমরা যদি ভাবি, দেয়ালগুলো তৈরি হয়েছে ছোট ছোট ইট দিয়ে, অনেকগুলো ইট। এই ইটগুলো হচ্ছে সেল। এই সেলগুলো অর্থাৎ ইটগুলো একটা দেয়াল তৈরি করেছে, একটা টিস্যু তৈরি করেছে। চারটা দেয়াল একটা ঘর তৈরি করেছে, অর্থাৎ একটা অর্গান তৈরি করেছে। অনেকগুলো ঘর, চারটা পাঁচটা ছয়টা ঘর মিলে একটা বাড়ি তৈরি করেছে, অর্থাৎ একটা সিস্টেম তৈরি করেছে। আমরা বোঝার জন্য এটা অনেক সময় ভাবি বা বলতে পারি। তো এই সিস্টেমেটিক আলোচনাগুলো করলে আমাদের জন্য অ্যানাটমি ফিজিওলজি একটু সহজবোধ্য হয়। সিস্টেম, আমরা যে সিস্টেমেটিক অ্যানাটমি গুলো পড়ি বা পড়াই বা পড়বো, এই সিস্টেমেটিক আলোচনাগুলো আমরা কোন কোন সিস্টেম গুলো সম্পর্কে খুব ভালো মতো জানবো। পড়ার জন্য আমরা যে সমস্ত অ্যানাটমি ফিজিওলজির বইগুলো পড়বো, পড়ার ক্ষেত্রেও আমরা যদি সিস্টেমেটিক অ্যানাটমি ফিজিওলজি পড়ি, তাহলে আমাদের জন্য বোঝা, অ্যানাটমি ফিজিওলজি রপ্ত করা অনেক বেশি সুবিধাজনক হবে। এটা আমার পরামর্শ। যদিও সব রকম ভাবে অ্যানাটমি ফিজিওলজি পড়া উচিত, তাহলে অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান আরো ব্যাপকভাবে বাড়বে। অ্যানাটমি ফিজিওলজি যে যত পড়বে, অ্যানাটমি ফিজিওলজি নিয়ে যে যত বেশি ভাববে, তার জ্ঞান মেধা তত বেশি বাড়বে। এটাই স্বাভাবিক, সব রকম ভাবে পড়া উচিত। প্রথমে অ্যানাটমি ফিজিওলজি সিস্টেমেটিক ভাবেই পড়া উচিত। আমরা কোন কোন সিস্টেমেটিক্যালি আসলে অ্যানাটমি ফিজিওলজি গুলো পড়ি এবং আমাদের শরীরে আসলে কোন কোন সিস্টেম গুলো আছে, আমরা সেটার আলোচনাতে যাই। আমাদের দেহের যে কাঠামো তৈরি করে, অর্থাৎ আপনারা জানেন যে এখন শুভ মহালয়া চলছে। দেবী দুর্গার যে ভেতরের যে কাঠামোটা, আমাদের শরীরের যে ফ্রেমওয়ার্ক, এটাই মূলত স্কেলিটাল সিস্টেম, অর্থাৎ কঙ্কাল তন্ত্র। বাংলাতে আমরা বলতে পারি কঙ্কাল তন্ত্র। 206টা হাড় নিয়ে আমাদের শরীরের যে কঙ্কাল তন্ত্রটা গঠিত। এই কঙ্কাল তন্ত্রের আলোচনাটা এটা সিস্টেমেটিক আলোচনা, এবং অ্যানাটমিতে কোন হাড়গুলো কোথায় আছে,
হাড়গুলোর আকার আকৃতি কি, গঠনটা কিরকম, হাড়ের ধরনগুলো কি কি, কয় ধরনের হাড়গুলো হয়, এটা স্কেলিটাল সিস্টেমের অ্যানাটমিক্যাল চ্যাপ্টারে আমরা পড়বো বা জানবো। আর হাড় কি কি কাজ করে? হাড় আমাদের চলাফেরা, ওঠা বসা এগুলোকে নিয়ন্ত্রণ করে। হাড়ের ভেতর রক্তকণিকাগুলো তৈরি হয়। হাড়ের কারণে আমাদের শরীর লম্বা অথবা খাটো ইত্যাদি হয়, ইত্যাদি ইত্যাদি যা যা আছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করাতে সহযোগিতা করে, বিভিন্ন খাঁজ তৈরি করে আমাদের চোখের কোটর, নাক এগুলো গঠনে, কানের ছিদ্র এগুলো গঠনে সহযোগিতা করে। ডিটেইল আলোচনা স্কেলেটাল সিস্টেম ফিজিওলজি চ্যাপ্টারে আমরা করব। তাহলে অ্যানাটমির এবং ফিজিওলজির যে শাখায় কঙ্কাল তন্ত্র, মানুষের শরীরের কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করা হয়, সেটা স্কেলেটাল সিস্টেমের চ্যাপ্টার। এবার আমরা আসি মাসকুলার চ্যাপ্টার। মাসকুলার মানে আপনারা জানেন স্কেলিটন বা কঙ্কালের উপর যে পেশি থাকে সেটা মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্রের আলোচনা আসে। আমাদের পেশিগুলো কয় টাইপের, এদের কার্যকলাপগুলো কি কি, এবং পেশির যাবতীয় বিষয়গুলো, পেশির বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলোর আলোচনা আমাদের মাসকুলার সিস্টেমে আলোচনা। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র, আমরা যে নিয়মিত খাদ্য গ্রহণ করি, এই খাদ্যটা আমরা দাঁত দিয়ে ছোট 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 করে টুকরা করি, জিহ্বা দিয়ে এটাকে এপার ওপার করে দিই। সেই সাথে আমাদের মুখের চারিদিকে যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে, এই স্যালাইভারি গ্ল্যান্ড গুলো থেকে লালা নিঃসরণ হয়, দিয়ে ওই খাদ্যগুলোকে ভিজিয়ে দেয়। ভিজিয়ে দেওয়ার পর এটাকে আমরা ডিগ্লুট করি, অর্থাৎ গলধারণ করি। ডিগ্লুশনের পরে এটা ধীরে ধীরে ক্রমান্বয়ে ইসোফেগাস দিয়ে পেরিস্টালসাসের মাধ্যমে, অর্থাৎ ছন্দ আকারে ঢেউ তুলতে ধীরে ধীরে স্থলের যে প্রথম কার্ডিয়াকে পাসিং করে আস্তে আস্তে স্টমাক বা পাকিস্তান, তারপরে এখানে প্রাথমিক প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, ধীরে ধীরে ইন্টেস্টাইনের দিকে প্রবেশ করে। এইটার বেসিক আলোচনা খাদ্য গ্রহণ, খাদ্যের শোষণ, খাদ্যের গুরুত্বপূর্ণ অংশগুলোকে শরীরে ধারণ করে বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন, এগুলোর বিস্তারিত আলোচনায় প্রকৃতপক্ষে ডাইজেস্টিভ সিস্টেম বা তন্ত্রের আলোচনা। এই একটা আলাদা সিস্টেম যেটা নিয়ে আলোচনা করব। আরো আছে ইউরিনারি সিস্টেম। আমরা যে খাদ্য এবং পানীয়গুলো গ্রহণ করি, পানীয়গুলো আমাদের এগুলো আমাদের শরীরে অতিরিক্ত জলীয় পদার্থ আছে, এই পদার্থগুলোকে আমাদের প্রয়োজনীয় সময় এগুলো থেকে নিষ্কাশন করা প্রয়োজন। যদি প্রয়োজন মতো এই বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন না হয়, তাহলে আমাদের শরীরে এই অতিরিক্ত বর্জ্য পদার্থ জমে আমাদের শরীরের জন্য হার্মফুল হয়ে যাবে, ক্ষতির কারণ হবে। যাতে এটা শরীরের জন্য ক্ষতির কারণ না হয়, এই জন্য শরীর থেকে এই বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া, এটা হচ্ছে ইউরিনারি সিস্টেমের কাজ। এটা মূলত এক্সক্রিয়েশন, অর্থাৎ বর্জ্য নিষ্কাশন তন্ত্রের মধ্যে পড়ে। ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম দুটাই, এটা এক্সক্রিয়েশন। এগুলো এক্সক্রিয়েটরি সিস্টেমটা পড়াইতে গেলে তখন আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। কিডনির লোকেশন কোথায়, কিডনির সাইজ কি, কিডনির কাজ কি, কিডনির গঠন কেমন, কিডনির সাথে কি কি সংযুক্ত থাকে, ডিটেইল আলোচনা আমরা ইউরিনারি সিস্টেমে আলোচনা করব। কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেখানে কার্ডিও শব্দটা থাকবে সেখানে আমরা জানি হৃৎপিণ্ড সংক্রান্ত বিষয় থাকে। ভাস্কুলার মানে হচ্ছে রক্ত নালী, হৃৎপিণ্ড এবং রক্তনালী তন্ত্র,
আমরা সংক্ষেপে বলতে পারি হৃদ ও রক্ত সংবহন তন্ত্র, সহজ ভাষায়। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডর সাথে সংযুক্ত হয়ে আছে যে সমস্ত নালীগুলো, রক্তনালীগুলো, যে সমস্ত রক্তনালীগুলোর মধ্য দিয়ে একদিক দিয়ে অক্সিজেন মিশ্রিত রক্ত পরিবাহিত হচ্ছে এবং শরীরের সমস্ত কোষে কোষে পৌঁছে যাচ্ছে, যারা অক্সিজেন পরিবহন করছে, খাদ্য কণা পরিবহন করছে, বিভিন্ন ভিটামিন, হরমোন, মিনারেলস পরিবহন করে নিয়ে যাচ্ছে। কোষের মধ্যে যখন এই অক্সিজেনটা দহিত হচ্ছে, দহন হচ্ছে, তখন যে বর্জ্যপত্র উৎপাদন হচ্ছে আরেকটা রক্তনালীর মাধ্যমে, সেটা আবার শরীর থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে দূষিত পদার্থগুলা বের করে দেওয়ার জন্য। এই যে চক্রাকারে আবর্তিত হওয়া যে সাইকেলটা, এটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মূল আলোচনা। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন করব তখন আমরা ডিটেইল এগুলো আলোচনা করব। এর সাথে যেহেতু হৃৎপিণ্ড খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান, এই জন্য এটা বলা হয় কার্ডিওভাস্কুলার, রক্ত হৃদ ও রক্ত সংবহন তন্ত্র। রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র, আমরা শ্বাস প্রশ্বাস যেটা নিই, শরীরের সাথে প্রকৃতির যে আদান প্রদান, বাতাস, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান এবং প্রদান, এটা রেসপিরেটরি সিস্টেমের মূল বিষয়। এখানে নাক থেকে শুরু করে, অর্থাৎ নেজাল ক্যাভিটি বা নাকের ছিদ্র থেকে, অথবা ওরাল ক্যাভিটি মুখক গহ্বর, এই মুখক গহ্বর থেকে শুরু করে একদম ফুসফুসের শেষ সবচাইতে ছোট অংশ অ্যালভিওলি, এই অ্যালভিওলি পর্যন্ত অর্থাৎ বায়ুথলি, এই বায়ুথলি পর্যন্ত অংশটা যে যারা বাতাসকে পরিবাহিত করে এবং বাতাসকে আদান প্রদান করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় যেখানে, সেই বায়ুথলির অংশ পর্যন্ত এই অংশটা রেসপিরেটরি সিস্টেমের অংশ। প্রত্যেকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। নেজাল ক্যাভিটি, আমরা প্রকৃতপক্ষে নাক দিয়ে নিঃশ্বাস নিই, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটাই স্বাভাবিক। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াটা এটা প্রকৃতপক্ষে এটা বিকল্প পথ। ওরাল ক্যাভিটিও আমরা মুখ দিয়েও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, কিন্তু এটা প্রকৃতপক্ষে বিকল্প পদ্ধতি। নাক হচ্ছে প্রকৃতপক্ষে রেসপিরেশনের ন্যাচারাল রুট এবং স্বাস্থ্যসম্মত রুট, এবং নাক আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। নাক কি ধরনের ইম্পর্টেন্ট পার্ট? নাক আমাদের, আমরা যদি নাকের ফিজিওলজি নিয়ে আলোচনা করি, নাক কি কি কাজ করে? নাক প্রথমত বাতাসকে পরিবহন করে ফুসফুস পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করে নাক। দ্বিতীয় আর কি করে? দ্বিতীয়ত যে কাজগুলো করে, কাজটা করে সেটা হচ্ছে যে নাকের মধ্যে সিলিয়ারি কোটিং আছে, নাকের ভেতরে লোম না, নাকের লোম ছাড়াও ভেতরে আছে সিলিয়ারি কোটিং এর লেয়ার, একেবারে ট্রাকিয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই সিলিয়ারি কোটিং এর লেয়ারটা এই সিলিয়ারি কোটিং এর লেয়ারটা সবসময় আন্দোলিত হয় মখমলের মতো। এটা এই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন জীবাণুকে, বিভিন্ন ধুলো ময়লা এগুলোকে ধরে নেয়, এবং যখন আমাদের প্রয়োজন হয়, তখন শরীরের প্রয়োজনেই একটা বড় হাঁচির মাধ্যমে আমাদের শরীর থেকে এই জীবাণুগুলো, ধুলো ময়লাগুলো বের হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 120 কিলোমিটার প্রতি ঘন্টায় হাঁচির গতি, অনেক বেশি গতি, 120 কিলোমিটার। আরো আছে, আমাদের শরীরের ভেতরের জন্য সব সময় বাতাসের যে, আমাদের শরীরের ভেতরের যে টেম্পারেচার 38 ডিগ্রি, এটা ভেতরে বাতাস, বাইরের আবহাওয়া যদি -0 ডিগ্রিও হয়, অর্থাৎ যেখানে তুষারপাত হচ্ছে, -0তে যখন তুষারপাত হয়,
বাতাসের তাপমাত্রা -0°, সেই বাতাসটা যখন নাকের সংস্পর্শে আসে সাথে সাথে 38° হয়ে যাবে। যদি মরুভূমিতে কোনো মানুষ যদি যায়, মরুভূমিতে যাওয়ার পর যদি ওখানে 44° তাপমাত্রা থাকে, প্রচন্ড গরম, বালু শরীরে বালু উড়ে যদি পড়ে, সেরকম বাতাসেও ডিগ্রি তাপমাত্রা বাতাস নাকের স্পর্শে আসার সাথে সাথে 38° হয়ে যাবে। এটা নাকের একটা বিরাট ফাংশন। তাছাড়াও নাক আমাদের ব্যালেন্স, নাক এবং কান, বিশেষ করে কানের ককলিয়া আমাদের ব্যালেন্স রাখতে সহযোগিতা করে। এই ইম্পর্টেন্ট আলোচনাগুলোই মূলত রেসপিরেটরি সব দান। কিন্তু কিছু কিছু ক্ষমতা বিভিন্ন পশুদেরকেও দান করেছেন, যা মানুষকে আল্লাহ যেমন হাতির মতো শক্তি, মানুষের হাতির মতো শক্তি নাই, মানুষের নাই। বাঘ, বিড়াল এরা রাত্রেবেলা দেখতে পায়, স্পষ্ট দেখতে পায়, মানুষ দেখতে পায় না। তারপরেও পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে মানুষ কর্তৃত্ব করে একমাত্র উন্নত নার্ভাস সিস্টেমের কারণে। অর্থাৎ নার্ভাস সিস্টেম উন্নত বলে মানুষ এত বেশি উন্নত। এই স্নায়ুতন্ত্রই আমাদের সবকিছুর পরিচালক। আমাদের শরীর থেকে শুরু করে আমাদের মেধা, মনন, মস্তিষ্ক, এভরিথিং আমাদের পরিচালনা করে নার্ভাস সিস্টেম। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলোকে পরিচালিত করে, এবং আমাদের বাইরের সাথে ভারসাম্য রক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে নার্ভাস সিস্টেম। আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী সময়ে। রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র দুই ভাগে বিভক্ত, আপনারা দেখতেই পাচ্ছেন, মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র। উন্নত প্রাণী মাত্রেই এই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, এবং প্রাণীর আরো জোরে ছাড়ছে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে মূলত, অর্থাৎ পৃথিবীতে জীব আর অস্তিত্ব রক্ষার জন্য এই রিপ্রোডাকশন, অর্থাৎ পুনঃজনন, নতুন নতুন জীবের জন্মদান, তার উত্তরসূরিকে জন্মদান, এটা পৃথিবীতে তার অস্তিত্ব রক্ষার জন্য এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে, যে এরা তাদের অস্তিত্ব। না হলে যদি রিপ্রোডাক্টিভ সিস্টেম না থাকতো তাহলে বিলুপ্ত হয়ে যেত, প্রজাতিটা বিলুপ্ত হয়ে যেত। এই জন্য রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা আলোচনা করবো। রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা এই বিষয়টা মেল এবং ফিমেল সেপারেট, আলাদা আলাদা ভাবে আমরা একটা আলোচনা করব। এই সিস্টেমটাতে প্রকৃতপক্ষে এই সিস্টেমটা এন্ডোক্রাইন সিস্টেম এখানে লেখা আছে, কিন্তু আমি এটাকে বলি গ্ল্যান্ডুলার সিস্টেম। গ্ল্যান্ডুলার সিস্টেমের জন্য যে গ্রন্থিতন্ত্র নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হবে, আমাদের এখানে অনেকগুলো গ্রন্থি আছে। আমাদের শরীরে আমরা সাধারণত 3 ধরনের গ্ল্যান্ড পাই। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ যাদের নালী আছে, যাদের সুনির্দিষ্ট কিছু ডাক্ট আছে বা নালী আছে, এবং যারা সুনির্দিষ্ট একটি জায়গায় তাদের শরীরে উৎসারিত রস, যেটাকে আমরা এনজাইম বলতে পারি, তারা একটা সুনির্দিষ্ট জায়গায় নিক্ষেপ করে, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা নালী যুক্ত সনাল গ্রন্থি বা নালী যুক্ত গ্রন্থি। আর যাদের শরীরে কোনো নালী নাই এবং যাদের শরীর থেকে উৎসারিত রস রক্তের সাথে মিশ্রিত হয়ে যায় এবং বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো সম্পূর্ণ করে, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা নীলনালী গ্রন্থি। আর আছে মিক্সড গ্ল্যান্ড। এই 3 ধরনের গ্ল্যান্ড আমাদের শরীরে আছে। মিক্সড গ্ল্যান্ড হচ্ছে এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডো এক্সোক্রাইন গ্ল্যান্ড, আমরা দুভাবেই বলতে পারি। এই মিক্সড গ্ল্যান্ড অর্থাৎ এদের নালীও আছে, আবার এদের নালীর মাধ্যমে এনজাইম নিঃসরণ হয়
এবং তাদের শরীর থেকেও এক ধরনের রস নিঃসরণ হয়, যেটা এন্ডোক্রাইনের মতো কাজ করে, রক্তের সাথে মিশ্রিত হয়। আপনারা সবাই জানেন, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই প্যাঙ্ক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড। প্যাঙ্ক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড এই কারণে যে প্যাঙ্ক্রিয়াস থেকে আপনারা খুব ভালো মতো জানেন যে প্যাঙ্ক্রিয়াসের থেকে যদি ইনসুলিন হচ্ছে হরমোন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রসগুলো নির্গত হয় এগুলোকে আমরা হরমোন বলি। তবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সমস্ত রসগুলো নির্গত হয়, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি থেকে চুঁয়ে চুঁয়ে রক্তের সাথে যে সমস্ত নির্যাস গুলো মিশ্রিত হয় সেগুলোকে আমরা বলি হরমোন। ইনসুলিন সেই ধরনের একটি হরমোন যা আমাদের রক্তের যে শর্করা আছে এই শর্করার সাথে বিপাকীয় কার্যকলাপ সম্পন্ন করে আমাদের শরীরে উত্তাপ এবং শক্তি উৎপাদন করে। এই ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন। আবার প্যাঙ্ক্রিয়াসের একটা নালী হয়, প্যাঙ্ক্রিয়েট ডাক্ট, যেটা ডুওডেনামে গিয়ে ওপেন হয়েছে। আপনারা এই ডুওডেনামের কর্তিত চিত্র দেখতে পাচ্ছেন। এই প্যাঙ্ক্রিয়েটিক ডাক্টের মাধ্যমে প্যাঙ্ক্রিয়েটিক জুস নিঃসরণ হয়, যেটা খাদ্য হজমের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে। এটা একটা মিক্সড গ্ল্যান্ড। এই ধরনের কিছু মিক্সড গ্ল্যান্ড আমাদের শরীরে আছে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শরীরে 3 ধরনের গ্ল্যান্ড আছে, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন এবং মিক্সড, এই 3 ধরনের। আর সমস্ত সিস্টেমটা আমরা পড়বো গ্ল্যান্ডুলার সিস্টেমের মধ্যে। এখানে এন্ডোক্রাইন সিস্টেম লেখা হয়েছে, কিন্তু এটা গ্ল্যান্ডুলার সিস্টেমের পার্ট। আমরা যখন অ্যানাটমি ফিজিওলজি পড়বো তখন আমরা গ্ল্যান্ডুলার সিস্টেম, অ্যানাটমি বইয়ে থাক আর না থাক, গ্ল্যান্ডুলার সিস্টেম কিছু যায় আসে না। অ্যানাটমি ফিজিওলজি যেভাবে পড়তে হয় যেভাবে পড়লে আমাদের জন্য সুবিধা হয় সেভাবেই আমরা। আর এগুলো হচ্ছে স্পেশাল সেন্স অর্গান, অর্থাৎ আমরা যেটাকে বলি পঞ্চইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা। এগুলো আমাদের স্পেশাল সেন্স অর্গান। এরা স্পেশাল ভাবে তৈরি, এরাও অর্গান, কিন্তু বুঝার সুবিধার্থে আমাদের বুঝার জন্য, যাতে যেভাবে পড়লে আমাদের জন্য অপেক্ষাকৃত সহজ সুন্দর হবে সেভাবে ওকে পড়ার জন্য আমরা স্পেশাল সেন্স অর্গানটাকে আলাদাভাবে তাতে হবে কি আমাদের জন্য অনেক অনেক সহজ এবং সুবিধাজনক হবে। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই অ্যানাটমি ফিজিওলজি বিষয়টা খুবই খুবই কঠিন মনে হচ্ছে কি আপনাদের কাছে এখন আলোচনা? আমি কিন্তু অনেকক্ষণ আলোচনা করছি, বলেন তো সায়েম ভাই অথবা ইব্রাহিম সাহেব, কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার, অনেক সহজ এবং অনেক ভালো লাগতেছে স্যার আপনার আলোচনা। অ্যানাটমি ফিজিওলজিতে পড়তে গেলে এবং পরবর্তী সময়ে অ্যানাটমি ফিজিওলজিকে হৃদয়ঙ্গম করতে গেলে চিকিৎসাতে ক্রমান্বয়ে একটু করে ভালো হয়েছে। আমি কিছু শব্দ যে আমরা শুরু করেছি, একটু করে আমরা শব্দ শিখবো 10টা। এই 10টা শব্দ আমরা যদি ধৈর্য করতে পারি, আমরা যদি আমাদের জন্য পড়া যেমন সহজ হবে, পরবর্তী সময়ে রোগী ক্ষেত্রে প্রেসক্রিপশন করা, প্রেসক্রিপশন পড়া, এগুলো আমাদের জন্য অনেক সহজ হবে। এই শব্দগুলো ছোট ছোট কিছু শব্দ আছে যে অ্যানাটমি ফিজিওলজি পড়তে গেলে আপনি যদি বাংলা অ্যানাটমি ফিজিওলজি বাংলাতেও যদি পড়েন তাতে এই শব্দ আসবে। আমরা জেনে নিই যে শব্দগুলা কি ধরনের শব্দ হয় এবং অর্থ কি। যেখানে অ্যান্টেরিয়র শব্দটা থাকবে, আপনারা সবাই জানেন অ্যান্টেরিয়র মানে হচ্ছে সম্মুখ ভাগ।
সামনাসামনি আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমার সামনের দিক হচ্ছে অ্যান্টেরিয়র। এর ঠিক বিপরীত শব্দ হচ্ছে পোস্টেরিয়র, পশ্চাৎ ভাগ। যখন পশ্চাৎ ভাগের আলোচনা করবো, বা পশ্চাৎ ভাগ, আপনি যখন পশ্চাৎ ভাগ উল্লেখ করতে যাবেন তখন সেটা পোস্টেরিয়র, আর সম্মুখ ভাগ আলোচনা করতে গেলে অ্যান্টেরিয়র। আর যদি আমরা পার্শ্ব ভাগ আলোচনা করতে যাই তাহলে ল্যাটারাল। সামনের দিক, পাশের দিক, পেছন দিক। সামনের দিক অ্যান্টেরিয়র, পাশের দিক ল্যাটারাল, পশ্চাৎ দিক হচ্ছে পোস্টেরিয়র। ল্যাটারাল মনে রাখতে হবে। এখন বাই শব্দটার সাথে আপনারা নিশ্চয় পরিচিত আছেন। বিআই, বাই। বাই যদি শব্দটা থাকে তখন হয়ে যায় দুই। তাহলে বাই ল্যাটারাল, যদি বাই ল্যাটারাল শব্দটা থাকে তাহলে বাইসাইকেল। বাইসাইকেল মানে কি? বাইসাইকেল মানে আমরা বলি যে পা দিয়ে যে সাইকেলটা চালায়, কিন্তু না, বাই মানে দুই। বাই যেখানে থাকবে দুই, সরি, বাই ল্যাটারাল অর্থাৎ দুই পার্শ্বীয়, অর্থাৎ ল্যাটারাল মানে একদিক। আর একটা ভাষায় বলা যায় ইউনি, ইউনি মানে এক, অর্থাৎ ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল শব্দটা এই জন্য ব্যবহার হয় না, কারণ ল্যাটারাল মানে একদিক। বাই শব্দটা যখন থাকবে বাইল্যাটারাল, দ্বিপার্শ্বীয়। বাইল্যাটারাল নেফ্রোলিথিয়াসিস মানে দুই কিডনিতেই রোগীর পাথর হয়ে গেছে। এই বাই থাকলে পারে, হ্যাঁ সরি, হ্যাঁ বলেন। হ্যাঁ দুঃখিত স্যার, অসংখ্য এসএমএস করতে অনেকে অ্যাড হতে পারছেন না। আমাদের গুগল মিটে 100 জনের বেশি অ্যাডমিট হওয়া যায় না, আমাদের অ্যাডমিট ফুল হয়ে গেছে। দুঃখিত, সে কারণে অনেকে অ্যাড হতে পারছেন না, আপনারা কিছু মনে করবেন না। আমরা আগামী দিন এটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই ক্লাসটা শুরু করব। আজকে ক্লাসের জন্য দুঃখিত, অ্যাড হতে পারছেন না। আমাদের অ্যাডমিট ফুল হয়ে গেছে, সেই কারণে অনেকে আসতে পারছেন না, অসংখ্য এসএমএস করছেন, তার জন্য খুবই দুঃখিত। আপনারা কিছু মনে করবেন, আগামী থেকে আমরা অন্য সিস্টেমে ক্লাস করব। ধন্যবাদ। আচ্ছা ইব্রাহিম, একটা বিষয় বলি। জি স্যার। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। সবার ক্যামেরা অফ করা আছে স্যার, তাই দেখছেন না, আমি ওই আমার যেহেতু পাওয়ার পয়েন্টটা চালাচ্ছি ওই জন্য সম্ভবত আমি আমার নিজকে দেখতে পাচ্ছি না। আমি সামনে দিনে পরবর্তীতে আমাকে সত্যি সত্যি একটু বেশি ব্যস্ততা হয়ে গেছে আমার ইদানিং। সামনে দিন আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে এই ক্যাথেটার নিয়ে আপনাদের সাথে আসবো। ক্যাথেটারের প্রস্তুতি আমার এখানে ছিল, এখানে রাখা ছিল। এটা আমার ক্লাসরুম, আমি এই রুমে ক্লাস নিই। পেছনে আমার একটা বোর্ড, হোয়াইট বোর্ড। আমি ক্যাথেটার নিব সামনের দিন। ফেসবুক যেভাবে করে হয় তখন আপনারা দেখবেন। আজকে সত্যি আমিও আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কতজন আসতে চাচ্ছে। আমি আপনাদের কাছে সত্যি সত্যি ক্ষমা চাচ্ছি, যারা আসতে পারেননি তারা দয়া করে মন খারাপ করবেন না। সামনের দিন আবার আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, থাকবো। আমরা কয়েকটা শব্দ জেনে নিই, জেনে নেওয়ার পরে আমরা আমাদের আজকে প্রায় শেষের পথে চলে এসেছি। আমরা 1 ঘন্টা হয়ে গেছে, আর কয়েকটা শব্দ আমরা জেনে ফেলি। সেন্ট্রাল, সেন্ট্রাল মানে আপনারা সবাই জানেন যে যেটা একেবারে কেন্দ্রে অবস্থিত, এটাকে সেন্ট্রাল বলা হয়। পেরিফেরাল, পেরিফেরাল মানে সেন্ট্রালের অপোজিট পেরিফেরাল, দূরে থাকে যেটা। পেরিফেরি, পেরিফেরি মানে তো সবাই আমরা সাধারণ শব্দ এগুলো ব্যবহার করি। পেরিফেরিতে থাকে মানে দূরবর্তী জায়গায় থাকে, এটা অনেক দূরবর্তী অংশ শরীরের, নির্দিষ্ট একটা জায়গা থেকে যেটা দূরবর্তী অংশ, শরীরের অংশ কিন্তু দূরের অংশ, সেটাকে আমরা বলবো পেরিফেরাল। ডরসাল, ডরসাল শব্দটা থাকলে পিঠ সম্বন্ধীয় কোনো কিছু হলে
মানে ডরসাস না, সুপিরিয়র। আপনারা সবাই জানেন সুপিরিয়র মানে হচ্ছে যে বড়, যে উপরে থাকে, যেটা উপরে, যেটা শীর্ষে অবস্থান করে সেটাকে বলা হয় সুপিরিয়র, আর যেটা নিচের বড় অবস্থান করে সেটা ইনফেরিয়র। আরো বলা যায় যে হ্যাঁ, ছোট নিচেরটা বা ছোটটা এটা হচ্ছে ইনফেরিয়র, আর উপরেরটা বা বড়টা এটা হচ্ছে সুপিরিয়র। উপরে অবস্থান করে শীর্ষের দিকে যে অবস্থান করে সুপিরিয়র, আর তার বিপরীতটা হচ্ছে ইনফেরিয়র। গ্রেটার, সহজ ভাষায় এগুলো ছোট ছোট শব্দ, দেখেন আপনাদের প্রত্যেক সাথে আপনারা পরিচিত, কিন্তু শব্দগুলোকে আমরা নিয়মিত চর্চা করি না, এই জন্য শব্দগুলো আমাদের কাছে সবসময় আসে না, কিন্তু স্বপ্নদের পরিচিত শব্দ। প্রত্যেক মানে যেটা বড়, এটার বিপরীতটা কি? সহজ। এত সহজ এই এই শব্দগুলো, এগুলো এগুলো মনে হবে, এবং এগুলোকে নিয়মিত লেখাপড়ার সময় এগুলোকে লিখতে হবে। এটা লেসার, সুপিরিয়র, ইনফেরিয়র, আপার উপর, বা মিডল মাঝের যেটা, এটাকে হলো মিডিল বা মিড। লোয়ার সবাই জানে, নিচ, যেটা নিচ থাকে, সবাই জানেন এগুলো। এইগুলো যেটা ভান্ডার বাড়াইতে হবে, ছোট ছোট যে 15টা শব্দের সাথে শব্দ যোগ করে তারপরে তখন আপনারা টুকরো, লোভ বলা হয়। ফসা, ফসা মানে ঢাল, খাঁজ, নচ মানে খাঁজ, এই যে নচ মানে খাঁজ, এইগুলো, এই শব্দগুলো একদম সহজ সহজ শব্দ। এই শব্দগুলোকে যদি আপনারা ভান্ডার বাড়ান, তো দেখবেন আপনাদের জন্য আরো সুন্দর, সাবলীল এবং সহজ হয়ে যাবে এই এই ইয়েটা পড়া, অ্যানাটমি ফিজিওলজি পড়া। আমাদেরকে ছাত্রছাত্রীরা অনেক সময় প্রশ্ন করেন যে স্যার কোন বইগুলো ভালো, কোন বইগুলো ভালো। এই প্রসঙ্গে বলতে গেলে আমি বলবো যে আসলে কোনো বই খারাপ না, পৃথিবীর কোনো বই খারাপ না, সুতরাং সব বই পড়া উচিত। অনেকে বলবে, বা আমি যেমন আমি বলি যে ইংরেজিতে পড়া ভালো এই কারণে যে ইংরেজি পড়া ভালো, হোমিওপ্যাথিও ইংরেজি পড়া উচিত, কারণ হোমিওপ্যাথি আন্তর্জাতিক একটা চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি আন্তর্জাতিক ভাষাতেই পড়া উচিত। তারপরেও যারা বাংলায় পড়েন নিঃসন্দেহে তারা অনেক উঁচু মান সম্পন্ন হোমিওপ্যাথ, কেউ খারাপ না, এবং কাউকে এখানে নিচু ভাবার কোনো অবকাশ নাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কোন কোন বইগুলো পড়লে আমাদের জন্য ভালো হবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে ইংরেজির প্রতি ভীত হবেন না, ইংরেজিকে ভয় পাওয়ার মতো কোনো ভাষা ইংরেজি না। ইংরেজি নিয়মিত যদি চর্চা করেন আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। কয়েকটা বই আছে, আমি আপনাকে বইগুলো দেখাচ্ছি, এই বইগুলো পাশে রাখবেন, হাতের কাছে রাখবেন। অ্যানাটমি ফিজিওলজি পড়তে গেলে এই বইগুলো পড়লে সবচেয়ে ভালো করবেন। এটা খুব বহুল ব্যবহৃত একটা অ্যানাটমি, গ্রেজ অ্যানাটমি, গ্রের অ্যানাটমি। স্যার কোন বইগুলো খুবই ভালো দেখতে পাচ্ছি না? আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? স্ক্রিনের নামগুলো ভাসতেছে শুধু। কি আসছে? স্ক্রিনে ঝাপসা দেখা যায়। আর যারা জয়েন্ট আছে শুধু তাদের নাম দেখতেছি। এখন দেখতে পাচ্ছেন? আপনি রাতুল মাহমুদ স্যারের নামে ক্লিক করেন, তাহলে উনাকে দেখতে পাবেন। স্ক্রিন শেয়ারিং দেখাই যাচ্ছে। স্ক্রিন শেয়ারিং করেন, স্ক্রিন শেয়ার করেন না। না ঠিক, আপনি স্যারের আইতে ক্লিক করলে দেখতে পাবেন স্যারকে। আমরা তো দেখতে পাচ্ছি স্যারকে, সুন্দর দেখা যাচ্ছে। গ্রে অ্যানাটমি খুব প্রয়োজনীয়। আরেকটা অ্যানাটমি আমরা দেখালাম, বিডি চৌরসিয়া। এই অ্যানাটমিটা খুবই সহজ, যদিও অনেকে এই চৌরসিয়ার বইটাকে পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না। চৌরসিয়ার বইটা খারাপ না, আপনারা পড়ে দেখতে পারেন। আর
এই জ্ঞাননের এই বইটা অবশ্যই পড়বেন, খুব চমৎকার একটা বই, জ্ঞাননস রিভিউ অফ মেডিকেল ফিজিওলজি। আমি আবার আপনাদেরকে বইগুলো দেখাচ্ছি। গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস, এই বইটা খুবই ভালো বই, ভীষণ ভালো বই, এবং এই বইটা অবশ্যই পড়া উচিত। ভাষাগত দিক থেকে এই চৌরসিয়ার বইটা খুবই ভালো এবং ভাষা খুব সহজ। চৌরসিয়ার বইটা পড়ে আপনারা পরে যদি গ্রেড অ্যানাটমি পড়েন আপনাদের জন্য অনেক কাজে দিবে। জ্ঞাননের এই বইটা খুবই ভালো। চৌরসিয়া পড়ার পরে এই জ্ঞাননের এই বইটা পড়া উচিত, এবং এই জ্ঞাননের এই বইটা করে দিবে। বইয়ের ছবিটা হয়তো নিচের দিকে হয়তো দেখাচ্ছেন, সেই কারণে একটু তাহলে ভালো হয় স্যার। মুখের বরাবর ধরলে তো আমরা বইটা দেখতে পাবো স্যার। বই দেখা যাচ্ছে না? না স্যার, বই দেখতে পাচ্ছি না স্যার। এরকম তো হওয়ার কথা না। দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। কেউ দেখতে পাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, কেন আমি তো কিছু বুঝতে পারছি ও তাহলে স্যার এখন আপনার ডবল আইডি আছে স্যার, ডবল আইডিতে সমস্যা হচ্ছে। বই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে সমস্যা হচ্ছে, ডবল আইডিতে ক্লিক করে স্যার একটা আইডিতে না আরেকটা আইডিতে দেখা যাচ্ছে। একটা আইডিতে স্যার শুধু দেখা যাচ্ছে, একটা আইডিতে স্যারের বই হয়তো দেখা যাচ্ছে। খেয়াল করে নিন আপনারা একটু। আই এম সরি, কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও কিছু জানি না। এগুলো হয়ে গেছে কিভাবে, এগুলো পরে আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শেষ যে বইটা দেখাচ্ছি, ডায়মন্ড বডি, এই বইটাও খুব ভালো বই, এবং এই বইটা দয়া করে পড়ার চেষ্টা করবো। এই 4টা বই, তার মধ্যে গ্রে অ্যানাটমি, বিডি চৌরসিয়ার জেনারেল অ্যানাটমি, জ্ঞাননের রিভিউ অফ মেডিকেল ফিজিওলজি, আর দ্য বডি এ পপ আপ গাইড টু অ্যানাটমি, এই 4টা বই ভীষণ ভীষণ ভালো বই। 4টা বই দিয়ে শুরু করবেন। আবার বলছি, কোনো অ্যানাটমি বই খারাপ নয়, কিন্তু অ্যানাটমিতে অনেক অনেক দক্ষতা অর্জন করতে গেলে এগুলো পড়তেই হবে অবশ্যই। আজকে আপনারা অনেকক্ষণ একসাথে থাকলেন, 1 ঘন্টা। আমরা সামনের দিন সুনির্দিষ্ট কোনো ডেট দিয়ে নয়, সামনের দিন আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কিছু কিছু ছোট ছোট বিষয় একটু অদক্ষ, যেমন কারো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তার প্রস্রাব ইমিডিয়েট তার ক্যাথেটারাইজ করা দরকার। হোমিওপ্যাথি ডাক্তাররা ক্যাথেটারাইজ অনেকেই পারেন, আমি সবাইকে সম্মান দিয়েই বলছি, অনেকেই ক্যাথেটারাইজ করতে পারেন না। অনেকে বাসায় বাবা মা ক্যাথেটার উইথড্র করতে পারেন না, অথচ ছোট্ট একটা সিরিঞ্জ দিয়ে একটা ক্যাথেটার উইথড্র করে নেওয়া যায়। তো এই ক্যাথেটার উইথড্র করা, ক্যাথেটার ইনসার্শন করা, ডুশ যদি কোনো রোগীর দীর্ঘদিন পায়খানা না হয় এবং ডুশ করা যদি খুব প্রয়োজন হয়, ডুশ কিভাবে করতে হয় সেটার পদ্ধতিও আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় শিখিয়ে দিব। কিভাবে ইনজেকশন করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে রাইস টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং টিউব কিভাবে দিতে হয়, এগুলো ডিটেইল আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে আলোচনা করব। একটু সময় লাগবে, আমাদের সাথে দয়া করে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি আপাতত বের হচ্ছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্যারের